স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। এবারে জানাবো খবরের বিস্তারিত। বড় দুর্নীতিবাজরা কেউ ছাড় পাবেন না বলে জানিয়েছেন দুদকের নবনিযুক্ত চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। কাজে যোগ দিয়ে সংস্থাটির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে আগামী 7 দিনের মধ্যে নিজেদের সম্পদের হিসাব দেওয়ার কথাও জানান দুদক চেয়ারম্যান। 2009 থেকে 2022 সাল পর্যন্ত নিজেই দুর্নীতির অভিযোগে তদন্তের মুখে ছিলেন বলে জানিয়েছেন দুদকের নতুন চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। তবে সত্যতা না থাকায় কোনো অভিযোগই প্রমাণিত হয়নি। দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, বড় দুর্নীতিবাজরা যাতে ছাড় না পায় এবং নিরীহ মানুষ যেন তদন্তের নামে হয়রানির শিকার না হয় সেই পদক্ষেপ নেবেন। আগামী 7 দিনের মধ্যে নতুন যে কমিশন, এই কমিশনের হিসাব আপনারা পেয়ে যাবেন। যেসব বিষয়ে বড় ধরনের দুর্নীতি হয়েছে, যেসব বিষয়ে রাষ্ট্র বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যারা এই কাজগুলি করেছেন তারা যাতে শেষ পর্যন্ত ছাড় না পান, আমরা চেষ্টা করব সেই কাজটা যাতে আমরা সঠিকভাবে, ন্যায়পরায়ণভাবে, যথাযথ তদন্তের মাধ্যমে সমাপ্ত করতে পারি। রক্ত দিয়ে অর্জন করা স্বাধীনতা দিল্লির কাছে বিক্রি করা হবে না, সবকিছু দিয়ে দেশকে রক্ষা করা হবে। আগরতলা অভিমুখে লং মার্চ কর্মসূচিতে এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। বিএনপির 3 অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ভারতের আগরতলা অভিমুখে সকাল 8টায় শুরু হয় লং মার্চ। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের অভিযোগ এনে লং মার্চ কর্মসূচির ঘোষণা করে বিএনপির 3 অঙ্গ ও সহযোগী সংগঠন। বুধবার সকালে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের পর লং মার্চের উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা রক্ত দিয়ে যে স্বাধীনতা কিনেছি, ওই স্বাধীনতা আবার বিক্রি করে দেব। আমরা পৃথিবীর কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব। এই রক্ত আমাদের মাঝে নেই। আজকে দিল্লির যারা সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী, তারা জেনে রেখো, তোমরা একজন ভয়ঙ্কর রক্ত পিপাসু এক নারী, এক লেডি ফেরাউন, সেই লেডি ফেরাউনকে টিকানোর জন্য তোমরা 16 বছর তাকে সমর্থন দিয়েছো। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের লং মার্চ হানি ফ্লাইওভার, কাঁচপুর, গাউসিয়া, নরসিংদী, ভৈরব হয়ে এগিয়ে যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দিকে। কর্মসূচিতে নেতাকর্মীরা যান গাড়িবহরে, পথে যোগ দেন বিভিন্ন জেলার শত শত নেতাকর্মী, আর পথে পথে সবার আয়োজন করে স্থানীয় বিএনপি। লং মার্চের গাড়িবহরে বিভিন্ন জেলা অতিক্রম করার সময় নেতাকর্মীরা তাদের স্বাগত জানান। এ সময় ব্যানার ও প্লেকার্ড নিয়ে নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। বক্তৃতায় তারা বলেন, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা এই উগ্রপন্থী বিজেপির বিরুদ্ধে বলতে চাই, অপপ্রচার চালিয়ে বাংলাদেশকে কোনো সময় ছোট করা যায় নাই, এবারও যাবে না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে অতীতে অনেক ষড়যন্ত্র হয়েছে, কোনো ষড়যন্ত্রের সময় জাতীয়তাবাদী দল বসে থাকে নেই। আজকেও বাংলাদেশে 1 ইঞ্চি মাটি বাংলাদেশের স্বার্থের কোনো আঘাত আসবে অথবা কোনো বহিঃশক্তি বাংলাদেশকে হুমকি দিবে, ধমক দিবে, এতে আমরা ভীত নই। সবশেষ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আরও একটি সমাবেশের মাধ্যমে শেষ হয় লং মার্চ। প্রায় 5000-এর অধিক গাড়িবহরে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা এতে যোগ দেন। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। কোনো চোখ রাঙানিকে আর পরোয়া করে না দেশের মানুষ, এমন মন্তব্য করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। জাতীয় স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সমতল মাঠ ও রোডম্যাপ ঘোষণার পরই যৌক্তিক সময়ে নির্বাচন এবং প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ রাখার দাবি জানান ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনের জামাতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সূরার উদ্বোধনী অধিবেশন শুরু হয়। এতে বক্তব্য রাখেন দলের আমির শফিকুর রহমান। সুষ্ঠু নির্বাচনের জন্য সমতল মাঠ, রোডম্যাপ, সংসদীয় আসনের পুনর্বিন্যাস ও নতুন ভোটারদের অন্তর্ভুক্ত করা সহ ডিজিটাল মাধ্যমে প্রবাসীদের ভোটের ব্যবস্থার দাবি করেন তিনি। প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দেওয়ার তাগিদ আসে তার কাছ থেকে। কতিপয় গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদেরকে সংস্কার সাধন করে সুষ্ঠু নির্বাচনের জন্য সমতল মাঠ তৈরি করতে হবে। সংস্কারের এই মৌলিক বিষয়গুলা সম্পন্ন হওয়ার সাথে সাথেই নির্বাচন অনুষ্ঠানের পদক্ষেপ আপনাদেরকে নিতে হবে। প্রবাসে আমাদের যে সমস্ত নাগরিকরা আছেন
তারা সমান তালে আমাদের সাথে যুদ্ধ করেছেন, আমরা তাদের প্রতি শ্রদ্ধাশীল, তাদেরকেও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। ফ্যাসিস্টদের সতর্ক করে আমির আরও বলেন, দেশের মানুষ এখন আর কোনো চোখ রাঙানিকে পরোয়া করে না। দেশ যখন ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে তখন ফ্যাসিস্টরা পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। যে এই দেশকে অশান্ত করার জন্য পতিত স্বৈরাচার এবং তাদের দূষণ দেশে বিদেশে তারা মাথা ছাড়া দিয়ে উঠেছে এবং তারা অনেকগুলা দুর্ঘটনা ঘটিয়ে এই সমাজকে অস্থির করতে চায়, অস্থিতিশীল করতে চায়। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের বিচক্ষণ দেশপ্রেমিক জনগণ ইতিমধ্যেই তাদের ফাঁদ বুঝতে পেরে তাদেরকে ব্যর্থ করে দিয়েছে। জাতির স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। জাতি ঐক্যবদ্ধ থাকলে জাতির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তারা অবশ্যই ব্যর্থ হবে। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। নিজেদের ভোট যেন ছিনতাই না হয়ে যায় সে ব্যাপারে তরুণদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। আর সুজন সম্পাদক ও নির্বাচন সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেন, তরুণ প্রজন্ম সোচ্চার হলে বাংলাদেশে আর কখনোই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হবে না। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ডের হলরুমে ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা নিয়ে নাগরিক উৎসবের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। যে আমাদের যাতে ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়। উৎসবে ৩০টি জেলা থেকে ৬০ জন শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা ভোটার সচেতনতামূলক এই কার্যক্রমে অংশ নেয়। কোনো নির্বাচনে স্বতঃস্ফূর্ত ভোট হলে তা নিয়ে কোনো প্রশ্ন ওঠার সুযোগ নেই বলে মনে করেন সাবেক এই নির্বাচন কমিশনার। আগামী যে ভোট ইলেকশনটা হবে তারা নিশ্চয়ই এখান থেকে শিক্ষা নিয়েছেন। যদি শিক্ষা না নিয়ে থাকেন তাহলে ইটস ভেরি আনফরচুনেট। আপনাদের ভোটটা যাতে হাইজ্যাক না হয় এটা দেখবেন আগামীতে। এবং আপনারা ভোটার রাইট, আপনার রাইট, এই রাইটটা আপনাকে এস্টাবলিশ আপনাকেও করতে হবে এবং করতে হবে অন্যদেরকে। সুজন সম্পাদক ও নির্বাচন সংস্কার কমিশনের প্রধানের আশা, উচ্চ আদালতের মাধ্যমে ফিরে আসবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। চোখ কান খোলা রাখতে হবে, প্রতিবাদী হতে হবে তারা যদি ঠিক মতো কাজ না করে। এবং গণতান্ত্রিক ব্যবস্থা যে নাগরিকরা হলো পাহারাদার, ওকে, ওয়াচডগ। আমরা যদি ওয়াচডগের ভূমিকা পালন না করি আবারও সেই ব্যর্থ হব। রাজনৈতিক দলগুলোরও সংস্কার দরকার বলে মনে করেন নির্বাচন সংস্কার কমিশন প্রধান। আমি এই সম্পদের বিবরণীটা সকলে চাই। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। আইন মেনে চুক্তি অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে ভারত, এমন আশা করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। তিনি বলেন, তাকে পলাতক দেখিয়েও বিচার পরিচালনা করা সম্ভব। বিচারের সর্বোচ্চ মানদণ্ড মেনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্ট গণহত্যার বিচার কাজ পরিচালনা করার কথা জানান তিনি। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক, লন্ডন ভিত্তিক গার্নিকা 37 ল ফার্মের যুগ্ম প্রধান টবি ক্যাডম্যান। বৈঠক করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ও তদন্ত সংস্থার কর্মকর্তাদের সঙ্গে। পরে গণমাধ্যমের মুখোমুখি হন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও টবি ক্যাডম্যান। শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে আনার ব্যাপারে তিনি মনে করেন যে ভারত যেহেতু একটা ডেমোক্রেটিক রাষ্ট্র, তারা ডেমোক্রেসি এবং রুল অফ ল এর প্রতি শ্রদ্ধা দেখাবেন এবং ফর্মাল কোনো রিকোয়েস্ট যদি বাংলাদেশ সরকার মেক করে সেটার প্রতি শ্রদ্ধা দেখিয়ে তারা তাকে ফেরত পাঠাবেন। অন্তর্বর্তী সরকারের সাথে আমার আলোচনা হয়েছে। এটি একটি সম্পূর্ণ নতুন অধ্যায় বিচারের জন্য। বিচারের ক্ষেত্রে সর্বোচ্চ আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলা হবে, স্বচ্ছ হবে তদন্ত প্রক্রিয়া, পেশাদারিত্ব মেনে চলা হবে আইন অনুযায়ী। গত দুদিন আমি আলোচনা করেছি, এখনো কিছু সংশোধন দরকার আইনের, অনেক কিছু করতে হবে এখনো। বাংলাদেশের মানুষকে ধৈর্য ধরতে হবে, অনেক জটিল কেস এটা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া ও মান নিয়েও কথা বলেন তিনি। এটাও বলেছেন যে শেখ হাসিনার বিচারের ব্যাপারে বাংলাদেশের যে আইন আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী, যে তাকে তার বিরুদ্ধে ফর্মাল চার্জ হওয়ার পরে তাকে যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে রিকোয়েস্ট করার পরে যদি ফেরত না দেওয়া হয়, বাংলাদেশ সরকার তাকে ইন অ্যাবসেন্সিয়া ট্রায়ালের ব্যাপারে বিবেচনা করবেন
এবং যদি প্রয়োজন হয় সেই ব্যাপারে আইসিসির পরবর্তী সময়ে যদি ভারত না দিতে চায় আইসিসির কোনো সহযোগিতা নেওয়া যায় কিনা সেটা পরবর্তী সময় বাংলাদেশ গভর্নমেন্ট ঠিক করবেন। বাংলাদেশের জুলাই আগস্ট গণহত্যার মামলাকে বিচারের জন্য সম্পূর্ণ নতুন অধ্যায় বলে উল্লেখ করেছেন ভিনদেশি এই আইনজ্ঞ টবি ক্যাডম্যান। And obviously if extradition is refused we will have to then look upon whether she is tried in her absence. আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিয়ে যেতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পার্বত্য জেলা পরিষদ প্রশিক্ষণার্থীদের সঙ্গে ভার্চুয়ালি মত বিনিময় সভায় কথা বলেন অন্তর্বর্তী সরকার প্রধান। সকালে রাঙামাটিতে আয়োজিত এক সভায় ভার্চুয়ালি যুক্ত হন তিনি। শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নেওয়ার বিষয়ে জোর দেন প্রধান উপদেষ্টা। বলেন, প্রাকৃতিক সৌন্দর্য সম্পদে পরিপূর্ণ পার্বত্য জেলাগুলো বাংলাদেশের সবচাইতে উন্নত অঞ্চল হতে পারত, কিন্তু অনিয়মে তা হয়নি। তিনি বলেন, ফসল, ফল-ফলাদি, ঐতিহ্যবাহী পণ্য দিয়ে অর্থনীতিতে পার্বত্য অঞ্চলের মানুষের এগিয়ে যাওয়ার কথা। পার্বত্য এলাকাগুলো দুর্গম, সেজন্য যোগাযোগ করা কঠিন হয়, আর এ কারণেই সেখানে প্রযুক্তির প্রসার দরকার। প্রযুক্তি দিয়ে এই দূরত্ব জয় করা যাবে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। মুক্তিযোদ্ধা না হয়েও যারা মুক্তিযোদ্ধা তালিকায় নাম লিখিয়ে সুযোগ সুবিধা নিয়েছেন তাদের তালিকা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে সরকারের কর্মসূচির কথা তুলে ধরেন তিনি। যাচাই করার পরে যদি প্রমাণিত হয় যে তিনি মুক্তিযোদ্ধার সন্তান নন, তাহলে আমরা তাদেরকে আইনের আওতায় আনতে পারবো। মুক্তিযোদ্ধা যারা এখানে তালিকাভুক্ত হয়েছেন, আমরা যাচাই বাছাই প্রক্রিয়াগুলার সুনির্দিষ্ট করতে পারলে তাদের ব্যাপারেও একই রকমের ঘটনাগুলো, একই রকমের বিষয় হবে। ভারতের সঙ্গে বিদ্যুৎ নিয়ে চুক্তিগুলো বাতিল করে দেয়া সহজ নয়। এসব চুক্তি থেকে বের হয়ে আসা অনেক ব্যয়বহুল, একথা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানীর বিয়াম ফাউন্ডেশন কমপ্লেক্সে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। জানান, বাংলাদেশের সঙ্গে আদানি সহ বিভিন্ন গ্রুপের চুক্তিগুলো অসম। এ সময় জ্বালানি উপদেষ্টা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন। বলেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সরকার আন্তরিক। 5টায় যখন প্রচণ্ড রোদ থাকে তখনও আমাদেরকে বাতি জ্বালিয়ে জ্বালিয়ে প্রোগ্রাম করতে হয়। এনার্জি কনজাম্পশন যদি আমরা প্রসপারাস হতে চাই, আমাদের লিমিটেশন বিবেচনায় নিয়ে আমার মনে হয় কনজাম্পশনের দিকে দৃষ্টি আনা দরকার। Renewable energy penetration in পরিবেশে নবায়নযোগ্য শক্তির অপব্যবহারের ফলে 2 থেকে 3 ভাগ শক্তি ব্যাহত হয়। এটির মূল কারণ হলো দুর্নীতি। শক্তি দুর্নীতির মাধ্যমে ব্যবহার করা হয়েছিল, তাই এই সমাজ ও পরিবেশে শক্তির সঠিক ব্যবহার প্রয়োজন। Supply of energy was not the prime thing. ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক বাংলাদেশি নাবিকদের ছবি প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার রাতে সংস্থাটির অফিসিয়াল ফেসবুক পেজ ও এক্সে 3টি ছবি প্রকাশ করা হয়। আটক বাংলাদেশি 78 নাবিক সহ 2টি ট্রলারের ছবি প্রকাশ করেছে ভারতীয় কোস্ট গার্ড। নাবিক সহ ট্রলার দুটি প্যারাদ্বীপের কাছে নেওয়া হয়েছে। ভারতীয় কোস্টগার্ড ফেসবুক পোস্টে যেসব ছবি প্রকাশ করেছে তার একটিতে দেখা যায় আটক ট্রলারের নাবিকেরা নৌযানের ডেকের ওপর হাত মাথার পেছনে রেখে হাঁটু গেড়ে বসে আছেন। নাবিকদের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ভারতীয় কোস্ট গার্ডের সদস্যদের। আরেকটি ছবিতে দেখা যায় সাগরে চলছে বাংলাদেশের 2টি ট্রলার। তৃতীয় ছবিতে ছিল জেটিতে ট্রলার দুটি নিয়ে আসার দৃশ্য। পর্দা উঠল ন্যাশনাল ক্রিকেট লিগ টি20-র প্রথম দিনে হয়েছে 4 ম্যাচ। প্রথম ম্যাচে স্বাগতিকদের 6 উইকেটে হারিয়েছে ঢাকা বিভাগ। দিনের আরেক ম্যাচে বরিশালের বিপক্ষে 31 রানে জয় পেয়েছে ঢাকা মেট্রো। এছাড়া চট্টগ্রামের বিপক্ষে 5 উইকেটে জয় তুলেছে রংপুর। আর খুলনার বিপক্ষে ডিএলএস মেথডে 11 রানে জিতেছে রাজশাহী বিভাগ। এনসিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ঢাকা বিভাগ ও সিলেট। শুরুতে ব্যাট করে জিশান আলমের সেঞ্চুরিতে ঢাকাকে 206 রানের টার্গেট দেয় সিলেট। জবাবে আরিফুল ইসলামের 96 রানে ভর করে 6 উইকেট হাতে রেখে জয় তুলে নেয় ঢাকা বিভাগ। দিনের আরেক ম্যাচে বরিশাল বিভাগের মুখোমুখি হয়েছিল ঢাকা মেট্রো। শুরুতে ব্যাট করে বরিশালকে 193 রানের টার্গেট দেয় ঢাকা মেট্রো। জবাবে 161 রানেই গুটিয়ে যায় বরিশাল। শেষে 31 রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা মেট্রো।
their campaign. They win by 32 runs. আরেক ম্যাচে খুলনা ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করে 173 রানের টার্গেট দেয় রাজশাহীকে। ব্যাট করতে নেমে 153 রান তোলার পরই আলোক স্বল্পতার কারণে বৃষ্টি আইনে কপাল পড়ে খুলনার। শেষে 11 রানের জয় নিয়ে মাঠ ছাড়ে রাজশাহী বিভাগ। আর রংপুর বিভাগের মুখোমুখি হয়েছিল তামিমের চট্টগ্রাম, তবে প্রথম ম্যাচটা রাঙাতে পারেননি তামিম ইকবাল। ব্যক্তিগত 13 রান করে আউট হন এই ড্যাশিং ওপেনার। সুবিধা করতে পারেনি তার দলও। 132 রানের সংগ্রহ পায় তারা। জবাবে 5 উইকেট আর 19 বল হাতে রেখে জয় তুলে নেয় রংপুর। একাধিক ঘরোয়া টি-20 টুর্নামেন্ট না থাকায় এই ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে অনেক পিছিয়ে বাংলাদেশ। বিপিএলের পাশাপাশি এনসিএল এ টি-20 ফরম্যাট যুক্ত হওয়ায় উপকৃত হবে দেশের ক্রিকেটার ও ক্রিকেট। সিলেটে এনসিএল এ প্রথম দিনে এই কথা জানান বিসিবির প্রোগ্রাম কোঅর্ডিনেটর মিনহাজুল আবেদিন নান্নু। প্রায় এক যুগ বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব সামলেছেন মিনহাজুল আবেদিন নান্নু। নির্বাচকের চেয়ারে থাকা অবস্থায় নান্নু উপলব্ধি করেছিলেন টি-20তে বাংলাদেশের পিছিয়ে থাকার কারণ। তাই তো ঘরোয়া ক্রিকেটের দায়িত্ব নিয়েই এনসিএল এ সংযোজন করেছেন টি-20 লিগ। কন্টিনিউ প্রসেসে থাকলেই তো প্লেয়ারদের স্ট্রাইক রেট বাড়বে এবং বোলারদের জন্য হার্ড ওয়ার্কটা শুরু হবে। স্পেশালি ডেথ ওভারগুলিতে বল করা এবং ইনিশিয়ালি পাওয়ার প্লেতে বল করা, সব কিছু মিলে বলবো যে এই টুর্নামেন্ট থেকে অবশ্যই ভালো কিছু আমরা পাবো বলে আশা করছি। প্রায় 1.5 যুগ আন্তর্জাতিক টি-20 খেলার পরও এই ফরম্যাটে বাংলাদেশের পারফরমেন্স আশানুরূপ নয়। নান্নু বলেন, ঘরোয়া লিগে একাধিক টি-20 টুর্নামেন্ট না থাকার কারণেই পিছিয়ে বাংলাদেশ। এই ফরম্যাটে বিপিএল ছাড়া আর কোনো খেলা নেই। যত বেশি টি-20 ক্রিকেট হবে, এই এক্সপিরিয়েন্সটা পাবে প্লেয়ারদের, তখনই আপনি কিন্তু নাম্বার অফ পারফর্মার পাবেন। তখন কিন্তু ইন্টারন্যাশনালি নেই প্লেয়ারদের লেকিংসগুলি কিন্তু প্রোভাইড করা যায়। তো সেই জায়গায় ওই জায়গা থেকে কিন্তু আমরা অনেক পিছিয়ে ছিলাম। এ পর্যন্ত 179টা আন্তর্জাতিক টি-20 খেলা বাংলাদেশের জয় মাত্র 68 ম্যাচে। সাবেক প্রধান নির্বাচকের প্রত্যাশা, এনসিএল টি-20-র মধ্য দিয়ে উঠে আসা তরুণ ক্রিকেটাররাই একসময় এগিয়ে নেবে বাংলাদেশকে। কন্টিনিউ ভালো খেলার জন্য ভালো এক্সপেরিয়েন্স দরকার ডোমেস্টিকে। এই ডোমেস্টিকে এখন শুরু হয়েছে এই ফরম্যাটটায়। আশা করছি দেখেন সামনে হয়তো 1 বছরের মধ্যে টি-20 ফরম্যাটের কিছু ভালো দিক দেখব। ক্রিকেটের 3 ফরম্যাটেই সুনির্দিষ্ট পরিকল্পনার অভাব বিসিবির। এই সমালোচনা প্রায়ই শোনা যায় সমালোচক থেকে শুরু করে টাইগার ভক্তদের মুখেও। পরিবর্তিত পরিস্থিতিতে নতুন নতুন পরিকল্পনায় ইতিবাচক পরিবর্তন আসবে দেশের ক্রিকেটে, এটাই সবার প্রত্যাশা। ঘরের মাঠে বিদেশি দলগুলোকে ডেকে এনে ম্যাচ জিতে তৃপ্তির ঢেকুর তুলতে দেখা গেছে বিসিবি কর্তাদের। এরকম দৃশ্য অনেক দেখা গেছে, তবে টি-20 ফরম্যাটে ঘরের মাঠেও আহামরি পারফরমেন্স দেখা যায়নি টাইগারদের। তাই এই ফরম্যাট নিয়ে আলাদা পরিকল্পনার কোনো বিকল্প নেই। শাহান পাপন, ডিবিসি নিউজ, সিলেট।